নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা দিল্লি কা লাড্ডু। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প দিল্লি কা লাড্ডু। নিজের নাক কাটিয়া পরের যাত্রাভঙ্গ যে করে সে মন্দলোক হইতে পারে, কিন্তু সে যে সাহসী তাহাতে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। কারণ নাক কাটা ব্যাপারটি তো সহজ নয়। এমনকি ব্লেডের এক প্যাচে কাটিবে ইহা নিশ্চিত জানিয়াও কাটিবার পূর্বে 7-5 ভাবনা হয়। সেই ভাবনাই তো ভয়, এবং সেই ভয়েই সংসারে 99% জন একজনের কাটা নাক দেখিয়া যাত্রা ভঙ্গ করিয়া বসিয়া থাকে। আমাদের গ্রামের হীরেন মুখুজ্জের মতো নিরীহ প্রকৃতির ব্যক্তিটি যে অকস্মাৎ খোলস ছাড়িয়া সেই একজন হইয়া দাঁড়াইতে পারে, এ ধারণাই কেহ কোনোদিন করিতে পারে নাই। এ যেন বল্মিক স্তূপের অকস্মাৎ আগ্নেয়গিরিরূপে আত্মপ্রকাশ। 40 বৎসর বয়সে 7-7টি পুত্রকন্যা সত্ত্বেও হীরেন দ্বিতীয়বার বিবাহ করিয়া বসিল। বড় পুত্রটির বয়স 19, দ্বিতীয় কন্যাটির বিবাহ হইয়া গিয়াছে, আর বাকি 5টি 15 হইতে 3 পর্যন্ত হারমোনিয়ামের রিডের মতো সারবন্দি দাওয়ায় বসিয়া ক্রন্দন ও কোলাহলের অবিরাম বেসুরা কোরাস জমাইয়া রাখিয়াছে। হীরেনের বিবাহ হইয়াছিল 13 বৎসর বয়সে। উপনয়নের পর ন্যাড়া মাথায় টোপর পরিয়া 9 বৎসরের বধূকে সে ঘরে আনিয়াছিল। তাহারও আগে বধূ ছিল একেবারে ঘরের পাশেই। 2 বাড়ির মধ্যে কেবল একটা গলির ব্যবধান। দীর্ঘ 27 বৎসর বিবাহিত জীবনে হীরেন কখনো রাত্রি 9টার বেশি 9টা 1 মিনিট পর্যন্ত বাহিরে থাকে নাই। তাও স্ট্যান্ডার্ড টাইম নয়, ক্যালকাটা টাইম। শুধু তাই নয়, এই 27 বৎসর ধরিয়া একবেলা ভাত রাঁধিয়াছে, সকালে বিছানা তুলিয়াছে, ছেলেদের স্নান করাইয়াছে, স্ত্রী সূতিকাগারে প্রবেশ করিলে ছোটগুলির বিছানা কাচিয়াছে, রৌদ্রে দিয়াছে। সুতরাং ছেলেগুলিকে মানুষ করিবার অজুহাতে যে একটি তরুণীর প্রয়োজন, এটা নিতান্তই বাজে কথা। পুরুষ মহলে হীরেনের এই অকল্পিত সাহসিকতায় তাক লাগিয়া গেল। তাহার উপর বিস্ময়ের ঘোর কাটিতে না কাটিতেই তাহারা অনুভব করিল জীবন পথে তাহাদের যাত্রাভঙ্গ ঘটিয়াছে। মাথা হেঁট করিয়াও চলা দুষ্কর। শ্যামের স্ত্রী রাত্রে স্বামীর হাতখানা সরাইয়া দিয়া মুখ বাঁকাইয়া বলিল, যাও যাও, পুরুষ জাতের মুখে আগুন, তোমাদের ছুঁলে পাপ, গঙ্গা স্নান করতে হয়। এখন শ্যাম এ আকস্মিকতায় ঘাবড়াইয়া গেল। একেই সে স্ত্রীকে বাঘিনীর মতো ভয় করে, আবার তাহার উপর অকস্মাৎ তাহাকে উল্কামুখী হইতে দেখিয়া তাহার বুকটা ঢিপ ঢিপ করিয়া উঠিল। শ্রীগালী উল্কামুখী কোনো রকমে সহ্য হইয়াছে, কিন্তু বাঘিনীর ক্ষুরোধার দাঁতে যদি দাহিকা শক্তি যুক্ত হয় তবে, ভাবিয়াও শ্যাম শিহরিয়া উঠিল। একেই কাঁচা মাংসের স্বাদে বাঘিনী ভয়ঙ্করী, আবার তাহার উপর দাহিকা শক্তির প্রসাদে সিদ্ধ মাংসে কালিয়ার আস্বাদ পাইলে আর রক্ষা থাকিবে না। আজ আবার সে বাঘিনীকে খোঁচা দিয়াছে। সে আজই লোহার কাঁটা দিয়া স্ত্রীর বাক্স খুলিয়া 4টি সিকি সরাইয়া ফেলিয়াছে, কিন্তু না ফেলিয়াও বেচারার উপায় ছিল না। বিড়িওয়ালা বেনেমামার কাছে 1.5 টাকার উপর ধার জমিয়া উঠিয়াছে। এখন সে আর ধার দিবে না বলিয়া নোটিশ দিয়াছিল। শ্যামের বরাদ্দ দৈনিক 1 পয়সার বিড়ি, কিন্তু তাহাতে তাহার কুলায় না। 1 পয়সায় 10টা বিড়ির মধ্যে 5টা যায় দোক্তা হিসাবে, আর বাকি 5টায় কাহারও দিন চলা অসম্ভব। এখন স্পন্দিত বক্ষে শুষ্ক মুখে শ্যাম তাহার পেটেন হে হে শব্দে হাসি হাসিয়া বলিল,
কেন, কি হলো কি? হ্যাঁ? সুগ্রীব মহিষীর মতো মুখভঙ্গি করিয়া স্ত্রী বলিল, হেসো না, হেসো না, আর হেসো না, বুঝলে? বাঁদরের মুখ পড়ে আর বাঁদর হাসে, বলে কি না, এ কি সৌভাগ্য হলো আমার, সেই বৃত্তান্ত। শ্যাম উষ্ণ হইয়া উঠিল। বাঁদর হইবার কামনাই তাহার জাগিয়া উঠিল। লেজ গজাইলে সে স্ত্রীর গলায় জড়াইয়া কণ্ঠরোত্ত করিতই, উপরন্তু বালিরাবণ সংবাদের মতো একটা নতুন সংবাদের সৃষ্টি করিত। স্ত্রীকে সাতঘাটে চুবাইয়া নোনা জলের সাহায্যে ভিতরের সমস্ত বাঁদরামি উদ্গীরণ করাইয়াই ছাড়িত। এখন লেজের অভাবে সে দাঁত খিচাইয়া বলিয়া উঠিল, কি, আমাকে তুমি বাঁদর বলছ? তাহার মুখের কাছে দুই হাত নাড়িয়া দিয়া স্ত্রী বলিল, হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, শুধু তোমাকে নয়, গোটা পুরুষ জাতকে বলছি। 7-7টা বেটা বেটি থাকতে 40 বছর বয়সে বিয়ে করতে তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, তোমরা সবাই হীরেন মুকুজ্জে, বুঝলে? ব্যাস, সাপের মাথায় ইসের মূল পড়িল। শ্যাম একেবারে ফনা গুটাইয়া ঝাঁপির মধ্যে কুণ্ডলি পাকানো সাপের মতো নেতাইয়া পড়িল। আবার সে তাহার পেটেন হে হে করিয়া বোকার মতো হাসি হাসিয়া বলিল, তা তুমি বলেছ ঠিক, কিন্তু সবাই তো আর হীরেন। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই, গোটা পুরুষ জাতটাই হীরেন। শ্যাম মহা বিরক্ত হইয়া হীরেনকে গাল দিয়া উঠিল, শালা। রামের বাড়িতেও সেই একই অবস্থা। রাম লেখাপড়া জানা লোক, শুধু লেখাপড়া জানাই নয়, সে একেবারে আধুনিক, যাহাকে বলে মডার্ন। তাহার স্ত্রীও শিক্ষিতা মেয়ে, ফেরতা দিয়া কাপড় পরে, হাই হিল জুতা পরে, চোখে চশমা দেয়, বব ছাঁটে না কেবল চুলের বাহারের জন্য। চুলগুলি তাহার ভ্রমর কৃষ্ণ এবং উপল সংকুল ঝর্নার মতো ঢেউ খেলানো। রূপার তৈয়ারি দেশি দাঁত খুঁটনির আকারের মতো ভঙ্গিতে ঠোঁটের একদিক বাঁকাইয়া রামের স্ত্রী বলিল, রাম সীতার শোকে শয্যাশায়ী হয়েছিলেন, ওটা বাজে কথা। হ্যাঁ, বাল্মীকি আর শিশির বাদুড়ির সাজানো কথা। আসলে তিনি আর একটা বিয়ে করতে না পেয়ে পাগল হয়েছিলেন। রাম একখানা বই পড়িতেছিল, ফ্রয়েডের মনস্তত্ত্ব। সে মুখ তুলিয়া মৃদু হাসিয়া পড়িল, বাল্মীকিকে তুমি দেখোইনি, আর শিশির ভাদুড়ির রামরূপও কিন্তু তোমার মনের মধ্যে এখন নেই, আমি হলপ করে বলতে পারি। মনে মনে তুমি দেখছো হীরেন মুকুজ্জেকে, আই অ্যাম শিওর। দেখো, বুদ্ধি আর শিক্ষার জোরেই তোমরা এতদিন তোমাদের বর্বর রূপটা না ঢাকা দিয়ে নিজেদের ঢাক বাজিয়ে এসেছো, এ কথাটা 1000বার স্বীকার করি। হীরেনের মধ্যে যে পুরুষ প্রকৃতি, সেটা অবশ্যই রামের মধ্যেও ছিল এবং তোমার মধ্যেও আছে, এটা তোমাকে স্বীকার করতেই হবে। ও, তা বেশ, স্বীকার করলাম, কিন্তু হীরেন বিয়ে করায় তোমার ক্রোধের হেতু ফ্রয়েড অনুসারে। কি বললে? 1000 বাতির সমকক্ষ ইলেকট্রিক বাল্বের সুইচকে যেন অন করিয়া দিল। শিক্ষিতা স্ত্রী ভদ্রভাবে তীক্ষ্ণতম স্বরে বাধা দিয়া বলিয়া উঠিল, ব্রুট কোথাকার। পর মুহূর্তেই যেন ফিউজ হইয়া গেল। ঘরখানাকে অন্ধকার করিয়া দিয়া সে অন্তর্হিতা হইল। আধুনিকা হইয়াও সনাতন গোসাঘরে খিল দিল। রাম কিছুক্ষণ চেষ্টা করিল আবার বইয়ে মন দিতে, কিন্তু হাজারো রকমে মনকে বিশ্লেষণ করিয়াও মনকে একাগ্র অথবা শান্ত করিতে পারিল না। বইখানাকে রাখিয়া দিয়া ঘরে পায়চারি করিতে করিতে
সে ভয়ানক চটিয়া উঠিল হীরেনের উপর। দূর হইতেই তাহাকে উদ্দেশ করিয়া গালি দিয়া উঠিল, বিষ্ট। গ্রামের এই নরনারীর সংবাদ হীরেনের কানেও উঠিয়াছিল। সে কিন্তু মোটেই লজ্জিত হইল না বা দমিল না। বল্মীক স্তূপ অকস্মাৎ আগ্নেয়গিরি হইয়া উঠিয়া কেবল অগ্নুদ্গারী করিতে আরম্ভ করিল। প্রকাশ্যে পথেই সে আস্ফালন আরম্ভ করিল, কুছ পরোয়া নেহি। এ তো বউ মোলে বিয়ে করেছি, এবার একটা থাকতেই আবার বিয়ে করব। এক আধটা নয়, 5-10টা। হ্যাঁ, দেখি দেখি কে কি করে আমার। চালাও পানসি। হীরেনের সাহস দেখিয়া সমস্ত পুরুষ সমাজ সশ্রদ্ধ বিস্ময়ে তাহার মুখের দিকে চাহিয়া রহিল, কিন্তু গোপনে। প্রকাশ্যে তাহারা তাহাকে গালিগালাজ করিয়া আকাশ পর্যন্ত বিদীর্ণ করিয়া দিল। এখন হীরেনের আস্ফালনের সংবাদ পাইয়া মেয়েরা যেন রণরঙ্গিনী হইয়া পুরুষদের জীবন বাক্যবাণে জর্জরিত করিয়া তুলিল। দায়ে পড়িয়া পুরুষেরা ভগবৎ ভক্ত হইয়া উঠিল। সাধুগণকে ত্রাণ করো হে ভগবান। আবার কেহ কেহ গোপনে গিরিমাটির সন্ধান করিতে লাগিল। আর শ্যাম বেচারা তো মুমূর্ষুর মতো হতবাক হতচেতন হইয়া সবের মতো এলাইয়া পড়িল। কিন্তু কাল কলি বলিয়া শাস্ত্রও মিথ্যা হইয়া গেল। শ্যামের স্ত্রী হতচেতন স্বামীর বুকের উপর প্রায় নাচিতে লাগিল, তবু জিভ কাটিল না। ঠিক এমন সময়ে যে ভগবান যুগে যুগে সাধুগণের পরিত্রাণের জন্য অবতীর্ণ হন, তিনি বোধহয় এই দুস্থ পুরুষগণের দুঃখ মোচনের জন্য অবতীর্ণ না হইয়াও পার্শ্ব পরিবর্তন করিলেন। চাকা ঘুরিয়া গেল। গাঙ্গুলিদের ছেলে নীরেন ভগবানের ইঙ্গিতে একটা বিষম কাণ্ড করিয়া বসিল। নীরেন MA পাস, ভালো চাকরি করে। মাত্র বৎসর 2-1 পূর্বে তাহার বিবাহ হইয়াছে। তাহার স্ত্রীর শরীর খারাপ দেখিয়া সে তাহাকে চিকিৎসার জন্য কলিকাতায় লইয়া গেল এবং কয়েকদিন পরেই বাড়িতে সংবাদ দিল বধূটির যক্কা হইয়াছে। তাহার চিকিৎসার জন্য তাহাকে এখন হাসপাতালে রাখিয়াছে। তাহার সেবা শুশ্রূষার জন্য নিজেও সে ছুটি লইয়াছে। নীরেনের বাপ-মা ছুটিয়া কলিকাতায় গেলেন, কিন্তু কয়েকদিন পর তাহারা ফিরিয়া আসিলেন। তাহাদের অবস্থা দেখিয়া কেহ কোনো প্রশ্ন করিতে সাহস করিল না। নীরেনের মা ফোঁস করিয়া কাঁদিতেছেন, নীরেনের বাপের মুখ উদাস গম্ভীর। এখন সংবাদটা অনুমান করিয়া লইবার পথে বিন্দুমাত্র অস্পষ্টতা কোথাও ছিল না। স্টেশনে সমবেত সকলেই একটা দীর্ঘশ্বাস ফেলিল। রামও সেই স্টেশনে ছিল। সে বাড়িতে গিয়া সুগভীর একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, নীরেনের বউটা মারা গিয়েছে। রামের স্ত্রী চমকিয়া উঠিল, কে গো, কে মারা গিয়েছে? আরে ওই নীরেনের স্ত্রী, ভেরি স্যাড। রামের স্ত্রী স্তব্ধ হইয়া বিচিত্র দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া রহিল। রাম সে দৃষ্টি দেখিয়া শঙ্কিত হইয়া উঠিল। যুদ্ধ ঘোষণার পূর্বেই সে পৃষ্ঠ প্রদর্শনের উদ্যোগ করিল। রামের স্ত্রী বলিল, আবার চললে কোথা? তোমার তো আর স্ত্রী মরেনি যে ঘোড়ার খোঁজে হন্তদন্ত হয়ে ছুটে বেরুচ্ছ। রাম অত্যন্ত রুষ্ট হইয়াও সভয়ে বলিল, কি যে বলো তুমি তার ঠিক নেই। আমি বলি ঠিক, হ্যাঁ। রাম আবার ফিরিয়া বসিয়া বলিল, আচ্ছা নাও, কি বলছো বলো। বলছিলাম একটা কাজ করতে হবে, ওই নীরেনের সঙ্গে শেফালির বিয়ের সম্বন্ধ করতে হবে। হ্যাঁ গো, বাবা আমার টাকা খরচ করতে পিছবেন না। দেখো না,
রামের মুখে বিচিত্র হাসি ফুটিয়া উঠিল। সে বলিল, আচ্ছা, নীরেন হিরেনের সম্বন্ধে কিরকম ভাইও হয় না? বোধহয় মাস্তুতো। সে আমি জানি না, তবে তোমার ভাবি ভাইরা ভাই এটা আমি জানি। সন্ধ্যার পর রাম বেড়াইয়া ফিরিলে স্ত্রী জিজ্ঞাসা করিল, কি গো, গিয়েছিলে নীরেনদের বাড়ি? অত্যন্ত তীক্ষ্ণ বাঁকা হাসি হাসিয়া রাম বলিল, গিয়েছিলাম। সপ্রশ্ন ভঙ্গিতে স্ত্রী তাহার মুখের দিকে চাহিয়া অপেক্ষা করিয়া রহিল, কোনো কথা বলিল না। রাম তাহার মুখের দিকে চাহিয়া বাঁকা হাসি একটু বেশি করিয়া হাসিয়া বলিল, শুনলাম হিরেনের সঙ্গে নাকি নীরেনের কোনো সম্পর্ক নেই, গ্রাম সম্পর্ক পর্যন্ত না। মানে আর কি? আরে, নীরেনের স্ত্রীর মৃত্যু এখনো হয়নি এবং নীরেন তার রুগ্না স্ত্রীর শিয়রে সাবিত্রীর মতো বসে আছে। বাপ মা কারো অনুরোধ শোনেনি, চাকরি থেকে 6 মাসের ছুটি নিয়েছে। এখন দরকার হলে সে নাকি চাকরি ছেড়ে দেবে। স্ত্রী কিছুক্ষণ রামের মুখের দিকে চাহিয়া পড়িল, তোমাদের জাতটাই এমনই, বুঝেছ? স্ত্রীর জন্যে মা বাপকে পর্যন্ত বিসর্জন দাও তোমরা। বুদ্ধিমান এবং বহুবিদ্যার অধিকারী রাম হতবাক হইয়া স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিল। শ্যামের অবস্থা আরও শোচনীয়। প্রথমে সে সগৌরবে একটা বিড়ি ফেলিয়া দিয়া সঙ্গে সঙ্গেই আবার একটা বিড়ি ধরাইয়া বলিল, শুনেছ তো? স্ত্রী মুখের দিকে অস্থির দৃষ্টিতে চাহিয়া বলিল, কি, যখের ধনটন পেয়েছ নাকি? আরে না, বলি হিরেনের কথা নিয়ে খুব তো বলো। বাধা দিয়া স্ত্রী বলিল, ওটা কি হলো? 2 টান খেয়েই বিড়িটা ফেলে আবার একটা বিড়ি ধরালে যে? ফেলিয়া দেওয়া আধপোড়া বিড়িটা কুড়াইয়া কুলুঙ্গিতে রাখিয়া দিয়া শ্যাম বলিল, ধ্যাত্তেরি, বিড়ির নিকুচি করেছে। স্ত্রী বলিল, তা বই কি, মরদের মুরত 20 বিঘে ধানের জমি, তাতে বছরে 365 দিনে 365 পয়সার বিড়ি চাই, সেই বিড়ি আবার ফেলে দেওয়া? শ্যাম অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিল, আচ্ছা, অপরাধ হয়েছে? বাপরে! স্ত্রী এ কথার কোনো প্রতিবাদ করিল না। গম্ভীরভাবে পানের বাটা টানিয়া লইয়া দোক্তা খাইবার উপযোগী ডবল খিলি রচনায় প্রবৃত্ত হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শ্যাম বলিল, বলছিলাম, ওই নীরেনের কথা শুনেছ তো? আরে, হিরেনের কথা নিয়ে খুব তো খোঁচা দিয়ে দিয়ে কথা বলো। আর নীরেন কীরকম? আরে যাও, স্ত্রৈণ ভেড়ুয়া কোথাকার, ওই কথা নিয়ে বড়াই করতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, বুড়ো বাপ মা, তুই তাদের একমাত্র ছেলে, আর তাদের ছেড়ে কিনা তুই, গলায় দড়ি তোমাদের, বুঝলে? গলায় দড়ি তোমাদের। আমার ছেলে হলে কান ধরে টেনে আনতাম, এনে বিয়ে দিতাম। ছেলে নেই, পুলে নেই, কাঁচা বয়স। শ্যাম বিছানার উপর শুইয়া পড়িল। স্ত্রীর দৃষ্টি এড়াইয়া নিঃশেষিত প্রায় বিড়িটা ফেলিয়া দিয়া ঘরের চালকাঠের দিকে চাহিয়া গান ধরিল, তনয়ে তারো তারিণী। স্ত্রী বলিল, একটা টকির গান গাও, যত সব সেকেলে গান। শ্যামের কণ্ঠস্বরটি ভালো, গানও সে ভালোই গায়। স্ত্রীর কথায় তাহার তারিণীর স্তব অসমাপ্ত হইয়া গেল, কিন্তু টকির গান তাহার একটাও মনে পড়িল না।
শুধু রাম আর শ্যাম নয়, যদু, মধু, হরি, মাধব, যাদব সকলের বাড়িতেই এখন নীরেনের আলোচনা। হীরেন এখন বাতিল হইয়া পড়িয়াছে। নিষ্কৃতি পাইয়া সে বেশ স্বাভাবিক হইয়া উঠিল। হাট করে, বাজার করে, জমি দেখে, তাস খেলে। নীরেনকে লইয়া সেও আলোচনা করে। আলোচনায় সকলের সহিত সেও একমত। এটা একেবারে বাড়াবাড়ি, বাড়াবাড়িরও বেশি অপরাধ। আর মেয়েরা বলে আদিক্ষেতা। নীরেনের বাপ ছেলেকে বুঝাইয়া পত্র দিলেন। তিনি লিখিলেন, সমগ্র গ্রামের লোক তোমার এ আচরণের নিন্দা করিতেছে। তাহা ছাড়া তুমি লেখাপড়া শিখিয়াছ, বিজ্ঞান বলো, শাস্ত্র বলো, কিসে তুমি তোমার এই আচরণের সমর্থন পাইলে? এ মায়া মিথ্যা। মিথ্যার মোহে পড়িয়া নিজের সর্বনাশ নিজে করিও না। নীরেন উত্তর দিল, গ্রামের লোকের স্তুতি নিন্দায় আমার কিছু আসে যায় না। বিজ্ঞান ও শাস্ত্র এ দুইকেই আমি মানি না। তাহার অপেক্ষা বৃহত্তর বস্তু প্রেম, আমি তাহাকেই মানি। শাস্ত্র মানি না বলিয়া রেহাই আছে, কিন্তু বিজ্ঞানকে মানি না বলা ধৃষ্টতা। মাস কয়েক পরেই নীরেনের স্ত্রী মারা গেল। নীরেনের বাপ মা আবার একবার কলিকাতায় ছুটিলেন, কিন্তু দুজনেই সেই পূর্বেকার মতো ফিরিয়া আসিলেন। বাপের মুখ গম্ভীর, মায়ের চোখে জল। নীরেন আসে নাই, সে কাশী গিয়াছে। সেইখানে স্ত্রীর শ্রাদ্ধাদি সারিয়া দেশ ভ্রমণে বাহির হইবে। ঘরে ঘরে আবার একবার আলোচনা জমিয়া উঠিল। শ্যামের স্ত্রী বলিল, মুখে ঝাঁটা, মুখে ঝাঁটা। বুড়ো বাপ মাকে ফেলে স্ত্রীর শোকে সন্ন্যাসী হওয়ার মুখেই ঝাঁটা। শ্যামের উপস্থিত বিড়ির পয়সার প্রয়োজন ছিল। সে সঙ্গে সঙ্গে স্ত্রীকে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, তা যা বলেছ, 100 বার। শ্যামের স্ত্রী অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল, বলিল, 100 বার, 1000 বার, 1,00,000 বার। আমিও তো তাই বলছি, তুমি রাখছো কেন? রাখছি কেন? তোমাদের দেখলে সর্বাঙ্গ জ্বলে যায়। তোমরা কি মানুষ? তোমরা জানোয়ার। সকালবেলা হইতে বিড়ি খাইতে না পাইয়া একে শ্যামের মেজাজ ভিতরে ভিতরে রুক্ষ হইয়াছিল। এখন তাহার উপর গালিগালাজের ক্রমবর্ধমান প্রচণ্ডতায় বিড়ির পয়সার আশায় জলাঞ্জলি দিয়া সে অকস্মাৎ ক্ষিপ্ত হইয়া উঠিল। গা ঝাড়া দিয়া উঠিয়া সে বলিল, কি বললে? আমরা জানোয়ার? হ্যাঁ, আমরা জানোয়ার। বললাম তো, 100 বার, 1000 বার, 1,00,000 বার। কি বললি? 1,00,000 বার? হ্যাঁ হ্যাঁ, কোটি বার। তবে এই দেখ। বলিয়া শ্যাম উঠান হইতে একটা ইট কুড়াইয়া লইয়া উনানের উপর ফুটন্ত ভাতের হাঁড়িটার গায়ে দুম করিয়া বসাইয়া দিয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। এখন শ্যামের স্ত্রী প্রথমটা হতভম্ব হইয়া গেল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে তার স্বরে চিৎকার করিয়া কাঁদিতে কাঁদিতে ঘোষণা করিল, মাকে উদ্দেশ করিয়া, তুমি মাতাল গেঁজেলের হাতে আমাকে দিয়ে গেলে মা। কিছুক্ষণ কাঁদিয়া সে বসিয়া আপনার বাপকে গালাগালি দিতে আরম্ভ করিল। আবাগির বেটা, চোখ খেকো, কুঞ্জুস কিপ্টে, পয়সা খরচের ভয়ে আমার এই দশা করে গেলি তুই। এখানে বলা প্রয়োজন শ্যামেরা বংশজ, তাহারা বরপণ পায় না, কন্যা পণ দিয়া তাহাদের বিবাহ করিতে হয়। শ্যাম বাড়ি হইতে বাহির হইয়া পথে পথে ঘুরিতেছিল। হীরেনদের পাড়ায় আসিয়া দেখিল রাস্তার উপরেই বেশ একটা মজলিস জমিয়া উঠিয়াছে। মায় বুদ্ধিমান পণ্ডিত রাম পর্যন্ত সেইখানে উপস্থিত। সেও আসিয়া জমাইয়া বসিল। সঙ্গে সঙ্গে একজন তাহার দিকে বিড়ি দেশলাই আঁকাইয়া দিল, বলিল, এই যে, আরে বসো বসো। একটা বেশ নধর খাসি দেখে দাও দেখি ভাই শ্যাম।
নধর খাসি। শ্যাম স্বভাবগত নির্বুদ্ধিতার সহিত অকারণে প্রশ্ন করিল, খাসি? আরে হ্যাঁ হ্যাঁ, খাসি খাসি। আরে হিরেনের নতুন বউয়ের আজ সাধভক্ষণ কিনা, আমরা রাত্রে ফিস্টি খাব। অন্য একজন বলিল, একটা খাসিতে হবে তো, মেয়েরাও তো ছাড়বে না। রাম প্রতিবাদ করিয়া উঠিয়া পড়িল, তাহলে আমি কিন্তু নেই, ওদের সঙ্গে সামাজিক ভোজন না করে উপায় নেই, কিন্তু প্রীতিভোজন অসম্ভব। শ্যাম কথাটা বুঝিতে পারিল না, কিন্তু সায় দিল, আলবাত। মাস দুয়েক পর একদিন গভীর রাত্রে রাম তখনও একখানা বই পড়িতেছিল। তাহার আধুনিকা স্ত্রী সন্ধ্যা হইতে তাহার সহিত তর্কের নামে তুমুল কলহ করিয়া সদ্য ঘুমাইয়া পড়িয়াছে। তর্কের বিষয়টা ছিল হিরেনের তথা সমগ্র পুরুষ জাতির নির্লজ্জতা। জীবজগতে অতি বড় নির্লজ্জ না হইলে এমন করিয়া কেহ বৃদ্ধ বয়সে তরুণী ভার্যার সাধভক্ষণ উপলক্ষে প্রকাশ্যভাবে সমারোহ করিতে পারে না। পরিশেষে বলিয়াছিল, আমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হিরেনের বউ লজ্জায় কারোর সঙ্গে মুখ তুলে কথা কইতে পারেনি। রাম উত্তরে তুলিয়াছিল নীরেনের প্রসঙ্গ। ফলে স্ত্রীর চোখে মুখে হিস্টেরিয়ার লক্ষণ দেখা গিয়াছিল। তাই সভয়ে রাম সকল প্রসঙ্গ বন্ধ করিয়া বই লইয়া বসিয়াছে। সহসা একটা বুক ফাটা ক্রন্দন ধ্বনিতে নৈশ নীরবতা বিদীর্ণ হইয়া গেল। সে চমকিয়া উঠিয়া বারান্দায় বাহির হইয়া উৎকর্ণ হইয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু আর কিছু শোনা গেল না। ঘণ্টাখানেক পর শ্যাম ডাকিল, রাম রাম। রাম চকিত হইয়া জানালা খুলিয়া সাড়া দিল, কি হে, কি হলো? আসতে হবে ভাই একবার, হিরেনের বউটা মারা গেল। হ্যাঁ, মারা গেল? হ্যাঁ, প্রসব হতে গিয়ে মারা গেল, একবার আসতে হবে। শ্মশান হইতে ফিরিয়া শ্যাম একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পড়িল, হিরেন বেচারির ভাগ্যটাই খারাপ। স্ত্রী বলিল, খারাপ? পরম ভাগ্যবান লোক, লাভ দিয়ে আবার ঘোড়ায় চড়বে। শ্যাম চুপ করিয়া রহিল। হিরেনের সপক্ষে কিছু বলিবার সাহস তাহার হইল না, আর বলিবার আছেই বা কি। আবার স্ত্রী বলিল, এখন সে যাজ্ঞে একটা উপকার করো দেখি আমার মাসির অবস্থা খুব খারাপ, তার উপর 18 বছরের মেয়ে গলায়। তাই বলছিলাম, হিরেনকে বলে কয়ে বিয়েটি ঘটিয়ে দাও দেখি। শ্যামের লজ্জা হইল, কিন্তু সে প্রতিবাদ করিতে সাহস করিল না। তাগাদার পর তাগাদা সে শ্রাদ্ধ শান্তির অজুহাতে ঠেলিয়া ঠেলিয়া অবশেষে একদিন প্রভাতে উঠিয়াই হিরেনের নিকট না গিয়া পারিল না। গিয়া দেখিল, হিরেনের দরজায় বেশ একটি ভিড় জমিয়াছে, অনেকগুলি লোক। মধ্যস্থলে হিরেনের প্রথম পক্ষের শ্বশুর দাঁড়াইয়া হাতমুখ নাড়িয়া বলিতেছেন, বৃদ্ধ বয়সে আমার শাস্তিটা একবার দেখো। ওই নাতি নাতনির দল, তার বিষয়পত্র, এসব কি আমার চালাবার শক্তি আছে না সময় আছে? হ্যাঁ, হিরেন গত রাত্রে কোথায় চলিয়া গিয়াছে, শ্বশুরকে পত্র দিয়া গিয়াছে, সংসারে আমার বৈরাগ্য জন্মিয়াছে, ছেলেপুলেগুলির ভার, বিষয়পত্রের ভার আপনার উপরই রহিল। শ্যাম হাঁপ ছাড়িয়া ফিরিয়া আসিল।
স্ত্রী বলিল, কি বললে? বৈরাগ্য? হ্যাঁ, বৈরাগ্যের মুখে আগুন। এক ঘর ছেলে পুলে, তাদের ভাসিয়ে দিয়ে বৈরাগ্য। তারপর স্বামীর মুখের কাছে হাত নাড়িয়া বলিল, তোমরা এমনই বটে। হ্যাঁ। রামের স্ত্রী বলিল, ওসব বৈরাগ্য ভালোবাসা আমি বিশ্বাসই করি না। আসলে কি জানো, হিরেন আর বিয়ে করতে পাবে না বলেই দেশ ত্যাগ করেছে। রাম অবাক হইয়া গেল। আবার স্ত্রী বলিল, তা অবশ্য বিধবা বিবাহ করলেই পারত। আজকাল তো আকছার হচ্ছে, একটা আদর্শ স্থাপন করাও হতো। এই দেখো, আমার মৃত্যুর পর তুমি অবশ্যই বিয়ে করবে। তুমি কিন্তু বিধবা বিবাহ করো, কেমন? রামের ইচ্ছা হইল ঠাস করিয়া স্ত্রীর গালে পুরাকালের মতো একটি চড় কষাইয়া দেয়। গ্রামে ক্রমশ আলোচনাটা তুমুল হইয়া উঠিল। সে তুমুল আলোচনাকে ঢাকিয়া দিয়া অকস্মাৎ কোথায় যেন নহবতের বাঁশি বাজিয়া উঠিল। বাঁশি বাজিতেছিল নীরেনদের দরজায়। নীরেন বিবাহ করিয়াছে। আজই সে বউ লইয়া ফিরিবে 12টার ট্রেনে, এইমাত্র টেলিগ্রাফ আসিয়াছে। রামের বউ ফিকফিক করিয়া বাঁকা হাসি হাসিতে আরম্ভ করিল। আর শ্যামের বউ উঠানময় আরম্ভ করিল রণরঙ্গিনী নৃত্য। শ্যামের অন্তর বিদ্রোহী হইয়া উঠিয়াছিল। সে তখন ভাবিতেছিল চাণক্য পণ্ডিতের শ্লোক, কণ্টকে নৈব কণ্টকম। এছাড়া আর উপায় নাই। স্ত্রীর মাসির ওই 18 বছরের কন্যাটিকেই। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দিল্লি কা লাড্ডু। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি গল্পের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।